নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন না নেতাজি স্টেডিয়ামে দাঁড়িয়ে যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন শিক্ষকদের, যারা যোগ্য 17-18 হাজার শিক্ষক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের বাঁচানোর চেষ্টা করেছেন বলে তাদের চাকরিটা চলে গেছে। আমি আজকে এই প্রসঙ্গে একটা খুব স্পেসিফিক কথা বলি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে বলেছেন যারা 6 বছর ধরে চাকরি করেছেন, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা না দিয়ে চাকরিটা পেয়েছেন, যারা র্যাঙ্ক জাম্প না করে চাকরিটা পেয়েছেন, যারা তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ লক্ষ টাকা না দিয়ে চাকরিটা পেয়েছেন, তারপরও তারা চাকরি হারিয়ে শহীদ মিনার ময়দানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে পরের দিন নেতাজি রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বুজুং বাজুংয়ের বক্তৃতাটা শুনতে গিয়েছিলেন। আমার খালি আজকে একটা খুব কথা বারবার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন না ভলেন্টিয়ারি সার্ভিস দিন, একটা লিখিত নোট বার করতে পারবেন? একটা লিখিত নোটিশ বার করুন যে আপনারা যাদের চাকরি চলে গেছে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন স্কুলগুলোতে। আমি পরে বুঝে নেব ব্যাপারটা। একটা লিখিত অর্ডার করুন। আমি বলছি, মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, এত যখন সাহসিকতা দেখান, এত যখন সততা দেখান, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, প্ল্যান এফ, প্ল্যান জি, প্ল্যান এইচ, প্ল্যান আই, প্ল্যান জে, প্ল্যান কে, প্ল্যান এল, কত প্ল্যান আপনি তৈরি করে রেখে দিয়েছেন। আপনার কি অসীম শক্তি! আপনি আপনার নেতাদের যারা টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের ফান্ড ভর্তি করে শেষ পর্যন্ত যারা চাকরিটা পেয়েছিলেন তাদের বাঁচানোর জন্য আপনি যোগ্যদের বলি দিলেন, কুপিয়ে মারলেন, শেষ করলেন, তাদের জীবনটাকে নষ্ট করলেন, ধ্বংস করলেন। আর তারপর গিয়ে বলছেন আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন। ওই প্ল্যান এ বি সি ডিতে আছে না, ওটা হচ্ছে সিভিক সিস্টেমটা আছে। আমি যোগ্যরা যারা চাকরি হারিয়েছেন আমি তাদের স্পষ্টত বলি যে ওদের মাথায় আছে কিন্তু সিভিক সিস্টেমটা। কোনোভাবে আপনাদের যদি চাকরি ফাইনালি রিভিউ পিটিশন রিজেক্টেড হওয়ার সম্ভাবনাই বেশি, যদি রিজেক্টেড হয়ে যায় তখন আপনাদের সিভিক সিস্টেমে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং আবার এমন জালে চড়াবেন যাতে আপনারা জীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে। আমি বলছি আবার কন্টেম্পট অফ কোর্ট টোট খেয়ে এমন একটা জায়গায় তৈরি হবেন যে দেখুন এই সিভিক সিস্টেমের যে চাকরি কতটা অসম্মানের, অমর্যাদার বলুন তো। ভলেন্টিয়ার সার্ভিস দেন কেন? ভলেন্টিয়ার সার্ভিস দেবেন আপনি? রাজ্যের মুখ্যমন্ত্রী ওএমআর শিটের যে মিরার ইমেজ আছে, আমি বলছি রাজ্য সরকার বা রাজ্যের ওই স্কুল সার্ভিস কমিশনে কর্তারা আলাদা সরিয়ে রেখেছে, আছে মিরার ইমেজ আছে। কিসের জন্য বলছি? আমি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি। আমি তথ্য ঘেঁটে বলছি। সমস্ত ওএমআর শিটের মিরার ইমেজ আছে। সেইটাকে সরিয়ে রেখেছেন তার কারণ ওই অযোগ্যদের চাকরিটা বাঁচানোর জন্য। আপনি বলুন তো, এক এক সময় এক একটা স্টেটমেন্ট দিয়েছেন। প্রথম দিকে মিরার আছে বলে কনসেন্ট দিয়েছেন। আচ্ছা, বিভিন্ন ছেলে মেয়েদের যেসব ডকুমেন্টগুলো দিয়েছেন, আরটিআইয়ের ভিত্তিতে যে উত্তরগুলো দিয়েছেন, সেগুলো কিসের ডকুমেন্টের ভিত্তিতে দিয়েছেন? ওই মিরার ইমেজের ডকুমেন্টগুলো ওদের কাছে আছে, সেখান থেকেই দিয়েছেন। পরবর্তীকালে যখন ওই নবান্ন থেকে ভদ্রমহিলা বলেছেন যে ওগুলোকে লুকো কেন, ওগুলো যদি সারফেসে চলে আসে তাহলে আমাদের এই অযোগ্যদের চাকরিগুলো চলে যাবে, তখন ওটাকে বলা হয়েছে যে না, আমাদের কাছে কিছুই নেই। এইটা হচ্ছে সিম্পল ম্যাথামেটিক্স। এটা আমার নিজের মনে হয় যারা যোগ্য, যারা চাকরি হারিয়েছেন তারা প্রত্যেকে জেনে গেছেন ব্যাপারটা। এখন আবার নতুন চালাকি, নতুন চাতুরি, নতুন শয়তানি যে ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন। কেউ ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন না। আমি স্যালুট জানাই মেদিনীপুরের শহরের ছেলেমেয়েদের, গ্রামের ছেলেমেয়েদের। লাগাতার 5 ঘন্টা আমি যখন এই প্রতিবেদন তৈরি করছি, আরও অনেকক্ষণ ধরে তারা আন্দোলন করছেন। আমরা দেখলাম মেদিনীপুরে ডিআই অফিসে তালাচাবি পড়ে গেছে, সিউড়ির ডিআই অফিসে তালাচাবি পড়ে গেছে। সমস্ত রাজ্যের যত ডিআই অফিস যেখান দিয়ে চুরির রুটটা তৈরি হয়েছে, যদি আইডেন্টিফাই করতে পারেন তালা দিয়ে দিন। দরকার নেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, দরকার নেই। প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী আসল নাটের গুরু, কিন্তু আমি আবারও বলছি আসল নাটের গুরু। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের আমল থেকে চুরি হয়েছিল। এবং আপনাদের আবারও একটা কথা বলি, যে কথাটা বারবার বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসেন্টে কিন্তু চোরেদের চাকরি হয়েছে। কালীঘাট থেকে স্লিপ যেত, ভাইপোর অফিস থেকে স্লিপ যেত, মানিক ভট্টাচার্য সেই স্লিপগুলো নিয়ে, মানিক ভট্টাচার্য না, কালীঘাটে কাকু সেইগুলো নিয়ে যেতেন, কখনো প্রাথমিকে, কখনো স্কুল শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টে, সিদ্ধার্থ মজুমদারের অফিসে।
আমি কেন বলছি এই কথাটা বলুন তো, আমি খুব স্পষ্টত একটা তারিখ আপনাদের কাছে প্রমাণ হিসেবে উল্লেখ করব। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এই সুপার নিউমারারি পোস্ট তৈরির ডেটটা কবে, আমি যদি ভুল না বলি এই তারিখটা ছিল 22শে মে 2022 বা 24শে মে 2022, এরকম কোনো একটা নির্দিষ্ট ডেট ছিল। আচ্ছা, এবার আসুন নেক্সট পয়েন্ট। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন, একটু খেয়াল করে দেখুন, 2022-এর 23শে জুলাই মধ্যরাত। আর এই ঘটনাটা, যে ঘটনাটার কথা আমি বলছিলাম, যে সুপার নিউমারারি পোস্ট তৈরি হয়েছিল 2022-এরই মে মাসের 22 কিংবা 24 তারিখ। এই সুপার নিউমারারি পোস্ট তৈরি হয়েছিল তার 4 মাস আগে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিছুই জানতেন না। বিশ্বাসযোগ্য, কেউ বিশ্বাস করবে না, আমি তো বিশ্বাস করব না। যোগ্যদের তালিকা চাইছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে। আমি এখনও আমার বিশ্বাস স্কুল সার্ভিস কমিশনের কাছে যোগ্যতার তালিকা, কমপ্লিট তালিকা আছে। আমি নিশ্চিতভাবে বলছি কমপ্লিট তালিকা আছে, যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে। কিসের ভিত্তিতে আছে? মিরার ইমেজ আছে, সমস্ত তারা প্রিজার্ভ করে রেখেছে, তারা কোর্টকে জানিয়েছিলেন এপিটিভিটি। সেই মিরার ইমেজকে হাওয়া করেছেন, করে সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছেন, মানে লুকোতে চেষ্টা করেছিলেন। পর্বে পর্বে এই বিভিন্ন আইনজীবীরা অসামান্য লড়াই করেছেন, লড়াই করে শেষ পর্যন্ত এই জালটাকে ভাঙতে পেরেছেন। আমি আজকে এই সামগ্রিক বিষয় নিয়ে সরাসরি গিয়েছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের প্রশ্নের উত্তরে কী কী বলেছেন শুনুন। পরিষ্কার বলেছেন যে আপনি ভলেন্টারি সার্ভিসের ব্যাপারে একটা নোটশিট জারি করুন, একটা সার্কুলার জারি করুন। ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস, শুধু এইটুকু করুন, আর কিচ্ছু করতে হবে না। আপনি ভলেন্টারি সার্ভিস দেবে সমস্ত টিচাররা, আমি বাকিটা দেখছি। আপনি একটা যেটা মুখে বলেছেন নেতাজি ইন্ডোরে, সেইটা আপনি লিখিত একটা সার্কুলার জারি করুন। তারপর দেখুন কোথায় গিয়ে পৌঁছুন। পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? একটা কথা মাঝে মাঝে বলেন না, মাই কমিটমেন্ট ইজ ক্রেডেন্সিয়াল, মাই ক্রেডেন্সিয়াল বলেছেন না গ্রুপ ডি চাকরির ক্ষেত্রে। আমি সেই কথাটাই কোট করছি। সেদিনও বলেছেন, আমি যা বলেই আমি তাই করি। মাই কমিটমেন্ট ইজ মাই ক্রেডেন্সিয়াল যদি হয়, তাহলে আপনি লিখিতভাবে সেটা জারি করুন যে সুপ্রিম কোর্ট যা বলেছে, আপনাদের ভলেন্টিয়ারি সার্ভিস তো আটকাতে বলেনি, সুতরাং আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন, আমরা লিখিতভাবে এই সার্কুলারটা জারি করছি। তারপর ইম্প্যাক্টটা কী হয়, রেজাল্টটা কী হয়, সেটাই শুনিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। বিক্রমদা নমস্কার, আমি সন্ময় বলছি। নমস্কার সন্ময়বাবু, বলুন। বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে সভা থেকে দাঁড়িয়ে বলেছেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস করুন, স্কুলগুলোতে যাওয়া আসা শুরু করুন। আমার দুটো খুব স্পেসিফিক প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা, রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভলেন্টিয়ার সার্ভিস এই সিভিক সার্ভিস বলতে পারেন শিক্ষকদের যাদের চাকরি চলে গেল দুর্ভাগ্যজনকভাবে? বাজার গরম করার জন্য যা খুশি তাই বলা যায়, তাতে তো কোনো আর আপত্তি নেই। কিন্তু এইটা যদি ভলেন্টিয়ারি সার্ভিসের ওনাকে একটা রিটেন অর্ডার করুক, ইট উইল বি অন দ্য ফেস অফ ইট উইল বি আ কন্টেন্ট। এটা কখনো হয়? মানে একটা গরিব মানুষ যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে এখন ছিনিমিনি খেলছে ভলেন্টিয়ারি সার্ভিস করুন, এটা কোনো কথা? বাজার গরম করার জন্য যে কোনো কথাই বলা যেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই ভলেন্টিয়ারি সার্ভিসের কথাটা বলছেন, কি বলছেন যে উনি লিখিতভাবে দিতে পারবেন না? লিখিতভাবে কি করে দেবে? যেদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস দাও বলে লিখিত অর্ডারটা দিক না। এগুলো সব মুখে বাজারি কথাবার্তা, বাজার গরম করার জন্য বলছেন। এবং যারা মানুষ যাদের জন্য যাদের চাকরিটা চলে গেল, হ্যাঁ, বেআইনি কাজ করার জন্য, সেজন্য দায়ী তো একমাত্র রাজ্যের প্রশাসনিক প্রধান। আপনি এতদিন ধরে বেআইনি নিয়োগ চলছে পশ্চিমবাংলায়, আপনি কিচ্ছু জানতেন না? এটা হয় কখনো? সমস্তটাই তো আপনি জানতেন। আপনার এডুকেশন ডিপার্টমেন্ট অপদার্থ, আপনার মেডিকেল ডিপার্টমেন্ট, সবই যদি কেউই কিছু করতে না পারে, সবই যদি এখন যারা আইনজীবীরা মামলা করছেন করে, তাহলে আপনার মুখ্যমন্ত্রী থাকা আপনাদের পদত্যাগ করা উচিত। আচ্ছা, আরেকটা কথা আমি একটু আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে আপনাদের সার্ভিস ব্রেক হবে না। এবার একদিন যদি কেউ অ্যাটেন্ড না করেন বা একদিন যদি সই না করেন, সেখানেই তো সার্ভিস ব্রেকের সূত্রপাতটা হয়। তো রাজ্যের মুখ্যমন্ত্রী সার্ভিস ব্রেক হবে না এই কথাটা জোর দিয়ে বলছেন কিভাবে? এগুলো শুনুন, এগুলো সবই হলো বাজারি কথাবার্তা। যা আমি তো বললাম, বাজারি কথাবার্তা বলতে কারোর কোনো তো অসুবিধা হয় না, তাই যা পারছেন বলে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট আপনাকে রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টই যা করার করতে পারবে। এখানে সুপ্রিম কোর্টের ওপরে কে আছে? কেউ নেই।
তো উনি যদি বলেন সার্ভিস ব্রেক হবে না, তো সে আমি একই কথা বলবো, একটা লিখিত অর্ডার করে দিন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে সার্ভিস ব্রেক হবে না। এডুকেশন ডিপার্টমেন্ট না পারে আপনার চিফ সেক্রেটারিকে বলুন এটার অর্ডার করে দিতে, গভর্নমেন্ট অর্ডার পাস করে দিতে। এত ইয়ে করার কি আছে? এইসব বাজারি কথাবার্তা আমরা কি বলবো বলুন তো, এগুলোর কোনো আইনি বেসিস নেই। মানে দেখুন, আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলছি, যারা চাকরি হারিয়েছেন তারা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে পড়েছেন এই সরকার চোর বলে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে আবার এটা তো নতুন ধরনের একটা প্রতারণার ছক এবং কৌশল, যে আমি মুখে বলবো লিখিতভাবে দেব না, আর মুখে বলবো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, প্ল্যান জেড আমার কাছে রেডি আছে, অর্থাৎ টোপ গাজর সামনে ঝুলিয়ে। অথচ রাজ্য সরকার পুরোটাই টোপ, এবং রাজ্য সরকারের তরফ থেকে পুরোটাই একদম পুরো যাতা মানে মিথ্যে কথা বাজারে বলে বেড়াচ্ছে। আপনারা যদি কলকাতা হাইকোর্টের অর্ডারটাকে খুব সুন্দরভাবে দেখেন তাহলে দেখবেন তাতে লেখা আছে যে স্কুল সার্ভিস কমিশন বলছে যে আরো ইলিগ্যালিটি থাকতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছত্রে ছত্রে অর্ডারের মধ্যে বলা আছে যে নাম্বার অফ ইলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড ইন ইজ এক্সাক্টিটিউড। এটা স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারে রাজ্য সরকারের তরফ থেকে এই সাবমিশন হয়েছিল। যদি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনই স্যাগ্রিগেশন না করতে পারে, আর তারা যদি বলে আরো ইলিগ্যালিটি থাকতে পারে, তাহলে কোন কোর্টে ভারতবর্ষে এই 25,000 ছাত্রছাত্রীদের চাকরি বাঁচবে? যারা যদি 15,000 জেনুইন ক্যান্ডিডেট, তাদের চাকরি কি করে বাঁচবে? বাজারে অনেক কথা বলা যেতে পারে, বাজারে মাইক নিয়ে দাঁড়িয়ে পাবলিকের সামনে তাও তো আমি মুখ্যমন্ত্রী যখন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি যখন তার বক্তৃতা দিচ্ছিলেন, তখন আমি অনেক কথাই শুনছিলাম, এবং ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ আছে, কারণ অনেক ছাত্রছাত্রী আছে, অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা কিনা অর্ডারটা কিন্তু খুব মন দিয়ে পড়েছেন। তার মধ্যে নিশ্চয়ই তারা। আপনার কাছে আরেকটা খুব মৌলিক প্রশ্ন, সেটা হচ্ছে সেগ্রিগেশনের লিস্ট চাইবো সুপ্রিম কোর্ট থেকে, এই কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, অর্থাৎ যোগ্যদের লিস্ট অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টের কাছে চাইবো। এটা দেওয়ার কথা আবারও আমি বলবো, যা খুশি মুখে বলে দিলে তো তার সমস্যার সমাধান হতে পারে না। ওনার সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে বলছে যে আরো ইলিগ্যালিটি থাকতে পারে। প্লেন অ্যান্ড সিম্পল এই একটা শব্দের জন্য আজকে পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এই যে যারা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের ওপর ডিপেন্ড করেছিল যে তারা স্যাগ্রিগেটেড লিস্ট দিয়েছে দেয়নি এইসব কথাবার্তা বলছে, 4টে এফিডেভিটের 4 রকমের স্টেটমেন্ট। ঠিক। কোন এফিডেভিটের স্টেটমেন্টটা কে রিলাই করবে? যারা জেনুইন ক্যান্ডিডেট বলে দাবি করছেন তাদেরও যদি ওই এফিডেভিট দেখা হয়, তাদেরকেও যদি চয়েস দেওয়া হয়, তারা কোন এফিডেভিটের ওপর রিলাই করবে? এই এফিডেভিটটা দেবে কে? এটা তো রাজ্য সরকার দেবে। রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন যদি বলে আরো ইলিগ্যালিটি থাকতে পারে, তাহলে তো কোনো ভারতবর্ষের কোনো কোর্টে এটা ইয়ে হবে না। সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে। বারবার একই জিনিসের যদি বারবার কোর্ট একই অর্ডার দেয়, তাহলে বুঝতে হবে এখানে একদম গোড়ায় কিছু গলত আছে। গলতটাই এই জায়গাটা যে স্কুল সার্ভিস কমিশনের থেকে কোর্টের কাছে সাবমিশন করা হচ্ছে যে পসিবিলিটিজ অফ ফার্দার ইলিগ্যালিটিজ, আরো ইলিগ্যালিটি আসবে। তাহলে আপনি একটা কথা বলুন, একটা নিউট্রাল জায়গা থেকে যে কোনো কোর্ট তারা কি ডিসিশন দেবে? স্যাগ্রিগেশন হবে কিভাবে পসিবল সেটা? অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ।